সোফিয়া তার দলের সাথে প্রশান্ত মহাসাগরের গভীরে জমে থাকা আবর্জনা নিয়ে গবেষণা করছিল। তখনই তার দুই সহকর্মী ভয় পেয়ে তার কাছে এসে বলে তারা সমুদ্রের নিচ থেকে একটি সিগন্যাল পেয়েছে। এই খবর শোনার পরই তারা সমুদ্রের নিচে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। সোফিয়া এবং জেড জাহাজে থেকে যায় এবং বাকিরা সমুদ্রের গভীরে চলে যায়। সোফিয়া মনিটরের সাহায্যে তাদের উপর নজর রাখছিল। তারা যখন নিচে এগোতে থাকে তখন দেখতে পায় যে একটি নীল তিমির বাচ্চা জালে আটকে মারা গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে সেই বাচ্চাটির অর্ধেক শরীর উধাও ছিল। তিমির কাছে গিয়ে তারা বুঝতে পারে যে তার শরীরে কোনো বিশাল দানবীয় প্রাণীর দাঁতের দাগ রয়েছে। ঠিক সেই সময় সোফিয়া জানতে পারে যে ওই সিগন্যালটি লিলিথ নামের একটি শার্ক বা হাঙরের শরীরে লাগানো ট্র্যাকার থেকে আসছে, যে হাঙরটি সোফিয়ার দলের ঠিক পাশেই চলে এসেছিল। দেখতে দেখতে ক্রিসের চারপাশে অনেকগুলো হাঙর ঘুরতে শুরু করে। এগুলো দেখে ক্রিস প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই তাদের পাশ দিয়ে সেই ভয়ঙ্কর বিশাল হাঙরটি বেরিয়ে যায়। এত বড় হাঙর দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। ক্রিস সোফিয়াকে জিজ্ঞেস করে, এটা কি সেই হাঙর? সোফিয়া অবাক হয়ে বলে, এখানে লিলিথের থাকার কথা, কিন্তু 3 মাস আগে তো সে মাত্র 2.5 মিটার লম্বা ছিল। কিন্তু যখন তাদের নজর হাঙরের গায়ে থাকা ট্র্যাকারের ওপর পড়ে তখন তারা নিশ্চিত হয় যে এটিই লিলিথ, যা এখন প্রায় 10 মিটার লম্বা হয়ে গেছে। লিলিথের বিশাল আকার দেখে ক্রিস সিদ্ধান্ত নেয় যে তাদের এখনই জাহাজে ফিরে যাওয়া উচিত। কিন্তু সোফিয়া ক্রিসকে লিলিথের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতে বলে, কারণ সে জানতে চেয়েছিল লিলিথ এত অল্প সময়ে কিভাবে এত বড় হয়ে গেল। এরপর ক্রিস যখন স্যাম্পল নেওয়ার জন্য লিলিথের শরীরে ইঞ্জেকশন দেয় তখন যন্ত্রণার কারণে লিলিথ সেখান থেকে পালিয়ে যায়। তাদের প্রয়োজনীয় স্যাম্পল পাওয়া হয়ে গিয়েছিল, তাই ক্রিস ও তার দল সমুদ্রের ওপরে উঠে আসতে শুরু করে। কিন্তু তখনই লিলিথ ফিরে আসে এবং তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। নিমেষের মধ্যে সে দলের সবাইকে একে একে খেয়ে ফেলে। সোফিয়া এই দৃশ্য দেখে তাদের বাঁচানোর জন্য তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জলের নিচে গিয়ে সোফিয়া ক্রিসের একটি কাটা হাত ভাসতে দেখে। এটি দেখে সোফিয়া মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সোফিয়া নিজেকে বাঁচাতে পারার আগেই লিলিথ তার সামনে চলে আসে এবং সজোরে আক্রমণ শুরু করে। সোফিয়া লিলিথের আক্রমণ থেকে কোনোভাবে বেঁচে গেলেও একটি জালের মধ্যে আটকে যায় এবং লিলিথের সাথে সাথে দ্রুত সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। জলের প্রচণ্ড চাপের কারণে তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করে। তবুও সে কোনো রকমে নিজেকে সেই জাল থেকে মুক্ত করতে সক্ষম হয় এবং জল থেকে জীবিত অবস্থায় উপরে উঠে আসে। এখান থেকে দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা 3 বছর পরের কাহিনী দেখতে পাই। প্যারিসের সেন নদীতে 2 তরুণ মূল্যবান কিছুর খোঁজে তল্লাশি চালাচ্ছিল। হঠাৎ তাদের জালে ভারী কিছু একটা আটকে যায়। তারা দ্রুত জালটি উপরে টেনে তোলে এবং যা দেখে তারা স্তম্ভিত হয়ে যায়। নদীর নিচ থেকে তারা একটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র খুঁজে পায়। এটি দেখে তারা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সময় নষ্ট না করে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নদীটিতে তল্লাশি শুরু করে। তখন আদিল নামে এক পুলিশ অফিসার সাংবাদিকদের জানান যে ভয়ের কিছু নেই, এর আগে এই নদী থেকে অনেক মিসাইল এবং বোমা উদ্ধার করা হয়েছে। সাংবাদিক যখন জিজ্ঞেস করেন যে এই নদীতে এত বোমা এলো কোত্থেকে, তখন আদিল উত্তর দেন, এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, যা জলের স্রোতে ভেসে এই নদীতে চলে এসেছে। তিনি আরও বলেন যে এই বোমাগুলো সব অকেজো হয়ে গেছে, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপর আমরা সোফিয়াকে দেখি, যে এখন হাঙরের ওপর গবেষণা করা ছেড়ে দিয়েছে। সে এখন বাচ্চাদের সামুদ্রিক জীবজন্তু সম্পর্কে তথ্য দেয়। সোফিয়া যখন বাচ্চাদের ক্লাস নিচ্ছিল তখন একটি দুষ্টু বাচ্চা তাকে বিদ্রূপ করে বলে, এইসব করতে গিয়েই তো আপনার পুরো টিম শেষ হয়ে গিয়েছিল, আর এখন আপনি আমাদের জ্ঞান দিচ্ছেন। এই কথা শুনে সোফিয়া ভীষণ কষ্ট পায় এবং বিষণ্ণ মনে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু তখনই মিকা নামে এক তরুণী এসে তাকে থামায়। সোফিয়া তাকে এড়িয়ে চলে যেতে চাইলেও মিকা হঠাৎ বিকন 7 নামটি উচ্চারণ করে। এটি শোনা মাত্রই সোফিয়া পুরোপুরি চমকে যায়, কারণ এটি ছিল সেই ট্র্যাকারের যা তারা 3 বছর আগে লিলিথের শরীরে লাগিয়েছিল। এরপরে মিকা সোফিয়াকে তার সংস্থায় নিয়ে যায়, যেখানে তারা হাঙর নিয়ে গবেষণা করত। সেখানে মিকা জানায় যে সোফিয়া তাদের কাছে এক অনুপ্রেরণা বা রোল মডেল, এবং সোফিয়ার গবেষণার সাহায্যেই তারা আজ এত কিছু করতে পেরেছে। এরপর বিল তাকে লিলিথের বর্তমান অবস্থান দেখায়, যা এখন প্যারিসের সেন নদীতে চলে এসেছে। কিন্তু সোফিয়া তার কথা একেবারেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার মতে লিলিথ মিষ্টি জলে বেঁচে থাকতে পারবে না। এর উত্তরে মিকা বলে যে জলবায়ু পরিবর্তনের কারণে হয়তো লিলিথ এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে এবং এখানে চলে এসেছে। আমাদের তাকে যে কোনো মূল্যে গভীর সমুদ্রের নোনা জলে ফিরিয়ে নিয়ে যেতে হবে, নয়তো এই নদীতে তার মৃত্যু হতে পারে। মিকা সোফিয়াকে তাদের সাথে কাজ করার অনুরোধ জানায়, কিন্তু সোফিয়া রাজি না হয়ে সোজা নিজের বাড়ি চলে যায়। বাড়ি ফিরে সোফিয়া তার ল্যাপটপে সেই পুরনো ভিডিওগুলো দেখতে থাকে, যখন লিলিথ তার টিমের ওপর আক্রমণ করেছিল। ভিডিওগুলো দেখে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। কিন্তু এরপর যখন সে তার নিজস্ব ট্র্যাকিং সিস্টেমে লিলিথের লোকেশন চেক করে, সে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। লিলিথ সত্যিই সেন নদীতে চলে এসেছে এবং এখন সে প্যারিসের সাধারণ মানুষের জন্য এক বিরাট আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহতা বুঝতে পেরে সোফিয়া লিলিথকে ধরার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে মিকা এবং বিল লিলিথের লোকেশন ট্র্যাক করতে করতে নদীতে পৌঁছে যায়। মিকা যখন জলের নিচে ডুব দেয় সে সেখানে সম্প্রতি দুর্ঘটনা কবলিত একটি গাড়ি খুঁজে পায়। সেই গাড়ির গায়ে কোনো বিশাল প্রাণীর দাঁতের গভীর দাগ ছিল। ঠিক সেই সময় ওপরে বিল দেখতে পায় যে পুলিশ চলে এসেছে। পুলিশ দেখে সে দ্রুত মিকার দড়ি টানতে শুরু করে, কিন্তু মিকা নিচ থেকে দড়িটি কেটে দেয়। পুলিশের ভয়ে বিল নৌকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মিকা জল থেকে উপরে উঠলে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ যখন মিকাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল তখন সোফিয়া লিলিথকে ট্র্যাক করতে করতে সেই জায়গায় পৌঁছে যায়। এদিকে আদিল তার নৌকা নিয়ে একটা অ্যাঞ্জেল নামের জায়গায় যায়, যেখানে তার বন্ধু এডভিড তার জন্য অপেক্ষা করছিল। আদিল তাকে কিছু প্রয়োজনীয় জিনিস দিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু সোফিয়া যখন ওই জায়গায় পৌঁছায় তখন সেখানে কাউকে পায় না। তবে সে দেখে এডভিবির কুকুরটি জলের দিকে তাকিয়ে অনবরত ঘেউ ঘেউ করছে। দৃশ্যটি দেখে সোফিয়ার মনে কুপ্রভাব পড়ে এবং তার খুব অদ্ভুত লাগে, যেন কোনো বড় বিপদ আসন্ন। সোফিয়া বিষয়টি উপেক্ষা করে নিজের বাড়ির দিকে রওনা দেয়। পরদিন সকালে আদিল মিকাকে জিজ্ঞেস করে, তুমি ওই নদীর ভেতর কি করছিলে? উত্তরে মিকা জানায় যে সেন নদীতে একটি অত্যন্ত বিপজ্জনক হাঙর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদিলের তার কথায় মোটেও বিশ্বাস হচ্ছিল না। অন্যদিকে সোফিয়া যখন লিলিথকে ট্র্যাক করছিল তখনই হঠাৎ আদিলের ফোন আসে। আদিল যখন তার সাথে দেখা করতে আসে সোফিয়া জানতে পারে যে মিকাই আদিলকে ফোন করতে বলেছিল। ঠিক তখনই আদিল নদীতে পাওয়া এডভিডের মৃতদেহটি দেখে, যার শরীরের অর্ধেক অংশ উধাও ছিল। এটি দেখে সে সোফিয়াকে জিজ্ঞেস করে, একে কি হাঙর আক্রমণ করেছে? সোফিয়া কিছুক্ষণ দেখার পর নিশ্চিত করে যে লিলিথই তাকে আক্রমণ করেছে। এরপর আমরা আদিলের অফিস দেখতে পাই, যেখানে আদিল মিকা এবং সোফিয়াকে পুলিশ চিফের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখানে মিকা তাদের জানায় যে সেন নদীতে একটি অত্যন্ত প্রাণঘাতী হাঙর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বাকিদের মতো পুলিশ চিফও তাদের কথা বিশ্বাস করেন না। তার মনে হয় যে এডভিডের মৃত্যু নৌকার ইঞ্জিনের ব্লেডে আটকে যাওয়ার কারণে হয়েছে। সেই সঙ্গে তিনি আদিলকে ওই হাঙরের অস্তিত্বের প্রমাণ নিয়ে আসতে বলেন। এরপর চিফের আদেশে আদিল একটি টিম তৈরি করে সেন নদীতে হাঙরের সত্যতা যাচাই করতে রওনা দেয়। আদিল সোফিয়াকেও তাদের সাথে যাওয়ার অনুরোধ করে, কারণ সোফিয়ার কাছেই লিলিথের লোকেশন ছিল। তারা সবাই লিলিথের লোকেশনের দিকে এগোতে থাকে এবং মিকাও গোপনে তাদের পিছু নেয়। গন্তব্যে পৌঁছানোর পর আদিল তার সঙ্গীদের নদীর নিচে পাঠায়। সোফিয়া এবং আদিল নৌকা থেকে তাদের গাইড করতে শুরু করে। মিকাও সেখানে পৌঁছে যায়। মিকা ভয় পাচ্ছিল যে পুলিশ সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে ওই হাঙরটিকে মেরে ফেলবে, তাই সে তৎক্ষণাৎ তার বন্ধু বিলকে ফোন করে এবং হাঙরের শরীরে থাকা ট্র্যাকারটি দ্রুত ডিসকানেক্ট করতে বলে। বিল জানায় যে একবার ট্র্যাকার ডিসকানেক্ট করলে তা পুনরায় কানেক্ট করা অসম্ভব হবে। তবুও মিকার জোড়াজোড়িতে বিল ট্র্যাকারটি ডিসকানেক্ট করে দেয়। পুলিশ যখন মনিটরে লোকেশন দেখছিল তখন হঠাৎ সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। সোফিয়াও বুঝতে পারছিল না কেন হঠাৎ লোকেশন দেখা যাচ্ছে না। ঠিক তখনই জলের নিচে তারা কোনো বিশাল প্রাণীর উপস্থিতির আভাস পায়। বিপদ বুঝে আদিল দ্রুত দড়ির সাহায্যে তাদের টিমকে ওপরে তুলে নিতে শুরু করে। ভাগ্যক্রমে লিলিথ আক্রমণ করার আগেই তারা সবাই নৌকায় উঠে আসতে সক্ষম হয়। তারা সবাই প্রচণ্ড আতঙ্কিত ছিল, জলের নিচে সত্যিই বড় কোনো দানবীয় জীব আছে। তখন একজন অফিসার আদিলকে সোনার ডিভাইস চেক করতে বলেন। আদিল যখন সোনার চেক করে তখন সে স্তম্ভিত হয়ে যায়, কারণ সেখানে দেখা যায় যে জলের নিচে প্রায় 20 মিটার লম্বার একটি বিশাল হাঙর ঘুরে বেড়াচ্ছে। আদিল সোফিয়ার উপর সন্দেহ করতে শুরু করে যে সেই হয়তো লোকেশন বন্ধ করে দিয়েছে, তাই সে রাগের মাথায় সোফিয়াকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সোফিয়া অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মিকার অফিসে যায় এবং ট্র্যাকার বন্ধ করার জন্য তার উপর চিৎকার করতে থাকে। উত্তরে মিকা বলে, তুমি তো ওই হাঙরটাকে মেরে ফেলতে চাও। সোফিয়া পাল্টা উত্তর দেয়, ওই হাঙর কাউকে বন্ধু মনে করে না। 3 বছর আগে আমিও ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম এবং তখন কি ভয়াবহ পরিণতি হয়েছিল সেটা তুমি ভালো করেই জানো। মিকা উল্টে সোফিয়াকেই দোষারোপ করে বলে যে হাঙরের অত কাছে যাওয়াটাই সোফিয়ার ভুল ছিল। এই কথা শুনে সোফিয়ার আগে সেখান থেকে চলে যায়। এরপর মিকা লিলিথকে বাঁচানোর জন্য একটি পরিকল্পনা করে। সে একটি ভিডিও রেকর্ড করে যেখানে সে তার সংগঠনের অনুসারীদের কাছে লিলিথকে বাঁচানোর অনুরোধ জানায়। সে নির্দিষ্ট একটি জায়গায় সবাইকে জড়ো হতে বলে এবং ভিডিওটি ইন্টারনেটে আপলোড করে দেয়। অন্যদিকে আদিল পুলিশ চিফকে বোঝানোর চেষ্টা করে যে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে নদীটি বন্ধ করে দেওয়া উচিত। চিফ জানান যে 1 সপ্তাহ পর সেখানে ট্রায়াথলন ইভেন্ট হওয়ার কথা, যার জন্য শহর এখনই প্রস্তুত নয়। তবে তারা পরের দিন মেয়রের সঙ্গে এই বিষয়ে কথা বলতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আদিল বাড়ি ফিরে ইন্টারনেটে সোফিয়ার পুরনো ভিডিওগুলো দেখতে থাকে। সেই ভিডিওগুলো থেকেই সে সোফিয়ার টিমের উপর হওয়া আক্রমণ এবং তার স্বামীর করুণ মৃত্যুর কথা জানতে পারে। এটি দেখার পর আদিল নিজের আচরণের জন্য অনুতপ্ত হয়। পরের দিন সকালে আদিল সোফিয়ার অফিসে গিয়ে তার কাছে ক্ষমা চায় এবং তাকে মেয়রের সঙ্গে মিটিংয়ে যাওয়ার অনুরোধ করে। সোফিয়াও এতে রাজি হয়।
তারা সবাই মেয়রের অফিসে পৌঁছলে পুলিশ চিফ মেয়রকে সতর্ক করে বলেন যে সেন নদীতে একটি অত্যন্ত বিপজ্জনক হাঙর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মেয়র বিষয়টিকে একদমই গুরুত্ব দেন না। তিনি বলেন যে কয়েকদিন পরেই এখানে বড় মাপের ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ হবে, যেখানে সারা বিশ্বের সাংবাদিকরা আসবেন এবং হাজার হাজার মানুষ অংশ নেবেন। মেয়রের মতে এই ইভেন্টে লক্ষ লক্ষ ডলারের বাজেট জড়িত, তাই কোনোভাবেই তিনি এটি বন্ধ করবেন না। এরপরে মেয়র তাদের নির্দেশ দেন যে ইভেন্ট শুরু হওয়ার আগে যে কোনো মূল্যে হাঙরটিকে সেন নদী থেকে বের করতে হবে। তখন আদিল সোফিয়ার কাছে তার পরিকল্পনার কথা জানতে চায়। সোফিয়া জানায় যে তারা হাঙরটিকে একটি জায়গায় আটকে ফেলবে, তারপর সেটিকে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে অজ্ঞান করে নদী থেকে তুলে সমুদ্রে গিয়ে ছেড়ে আসবে। এই পরিকল্পনা শোনার পর সবাই দ্রুত যার যার কাজে লেগে পড়ে। এরই মধ্যে বিল সেখানে পৌঁছায়, যে প্রচণ্ড আতঙ্কিত ছিল। সে সবাইকে জানায় যে মিকা পাগল হয়ে গেছে। মিকা অন্যান্য সমাজকর্মীদের সঙ্গে নিয়ে সোনারের সাহায্যে লিলিথকে সমুদ্রে ফেরত পাঠানোর চেষ্টা করছে। বিল আরও জানায় যে সে আবারও সেই ট্র্যাকারটি সচল করেছে, যার ফলে হাঙরের সঠিক অবস্থান জানা গেছে। তারা সবাই আজই একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হতে যাচ্ছে। জায়গাটির নাম ছিল ক্যাটাকন। প্যারিস শহর গড়ার অনেক আগে তৈরি করা হয়েছিল। আদিল বিলকে ফিরে যেতে বলে এবং কথা দেয় যে তারা সাহায্য করতে সেখানে অবশ্যই পৌঁছাবে। এরপর তারা সবাই সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে তাদের নৌকা থামাতে হয়, কারণ সামনের সুড়ঙ্গটি ছিল অত্যন্ত সরু, তাই তারা বাধ্য হয়ে হেঁটেই এগোতে শুরু করে। অন্যদিকে মিকা অন্য সমাজকর্মীদের নিয়ে আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। সে সোনারের ডিভাইসটি নিয়ে জলের নিচে নেমে পড়ে। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই সোনারের সাহায্যে সে লিলিথকে সমুদ্রে ফিরিয়ে নিতে পারবে। ঠিক তখনই আদিল সেখানে পৌঁছে সবাইকে জল থেকে উঠে আসার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু মিকা তখনও জলের ভেতরেই ছিল। হঠাৎ সেখানে লিলিথ আবির্ভূত হয়, যা এখন আগের চেয়েও অনেক বেশি বিশাল হয়ে গিয়েছিল। তাকে দেখে সেখানে উপস্থিত সবাই ভয়ে কুঁকড়ে যায়। এরই মাঝে লিলিথের একটি ছোট বাচ্চা মিকার খুব কাছে চলে আসে এবং মিকা সেটিকে মায়ায় পড়ে স্পর্শ করতে যায়। সোফিয়া ওপর থেকে তাকে বারবার নিষেধ করে, কারণ এতে লিলিথ ভয় পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কিন্তু মিকা কথা না শোনায় লিলিথ রাগে জলের গভীরে চলে যায়। বিপদ বুঝে আদিল মিকাকে বাঁচাতে তৎক্ষণাৎ জলে ঝাঁপ দেয়, কিন্তু আদিল মিকার কাছে পৌঁছানোর আগেই লিলিথ মিকার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সেখানেই খেয়ে ফেলে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে সবাই দিশেহারা হয়ে চারদিকে দৌড়াতে শুরু করে। পুলিশ অফিসাররা কোনো মতে কয়েকজনকে বাঁচাতে পারলেও বাকিদের সাথে সাথে কয়েকজন পুলিশ সদস্যও হাঙরের শিকারে পরিণত হয়। এই চরম বিশৃঙ্খলার মাঝে বিলকেও একটি হাঙর খেয়ে ফেলে। পরদিন সকালে পুলিশ চিফ মেয়রকে সতর্ক করেন যে নদীতে একটি বিপজ্জনক হাঙর আছে, কিন্তু মেয়র তার কথা উড়িয়ে দিয়ে বলেন যে সামনেই বড় ট্রায়াথলন ইভেন্ট আছে এবং তিনি কোনোভাবেই এটি বন্ধ করবেন না। তিনি সাফ জানিয়ে দেন যে এরপর সব দায়িত্ব সেনাবাহিনী আর্মি সামলাবে। আদিল ও সোফিয়া নিজেরা একটি পরিকল্পনা করে এবং আদিলের টিম তাদের সাথে যোগ দেয়। তাদের পরিকল্পনা ছিল ক্যাটাকন, প্যারিসের ভূগর্ভস্থ নর্দমা ব্যবস্থা, যেখানে হাঙরগুলো বাসা বেঁধেছে সেখানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে সবগুলোকে একসাথে মেরে ফেলা। তারা দুটো দলে ভাগ হয়ে ভেতরে ঢোকে। এদিকে মেয়রের নির্দেশে ট্রায়াথলন শুরু হয় এবং মানুষ নদীতে নামতে শুরু করে। আদিল ও তার দল ক্যাটাকনে পৌঁছালে সোফিয়া বুঝতে পারে লিলিথ সেখানে নেই, তবে তারা বোমা সেট করে ফেলে। ঠিক তখনই হাঙরগুলো আক্রমণ শুরু করে এবং একজন অফিসারকে খেয়ে ফেলে। বোমা ট্রিগারটি ওই অফিসারের কাছেই ছিল। অন্য এক অফিসার ট্রিগারটি উদ্ধার করে বোতাম টিপতে সক্ষম হলেও হাঙর তাকেও খেয়ে ফেলে। ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং পুরো সুড়ঙ্গ কাঁপতে শুরু করে। আদিল গুরুতর আহত হয়, কিন্তু সোফিয়া তাকে কোনো মতেই জল থেকে নৌকায় তুলে আনে। এরপর সোফিয়া আবার জলের কাছে যায় দেখার জন্য যে অন্য কেউ বেঁচে আছে কিনা, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার রক্ত হিম হয়ে যায়। বিশালাকার লিলিথ সেই জায়গাটি চিরে সরাসরি সোফিয়ার সামনে চলে আসে। লিলিথকে দেখে সোফিয়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। লিলিথ তার বাচ্চাদের মৃত্যুর কারণে অত্যন্ত ক্ষুব্ধ ছিল, তাই সে রেগে গিয়ে সোফিয়ার টিমের ওপর প্রচণ্ড গতিতে আক্রমণ শুরু করে। সোফিয়া তার সঙ্গীদের প্রাণ বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে হাঙরটি সোফিয়ার দলের দুজনকে খেয়ে ফেলেছিল। তবে সোফিয়া কোনো মতে নিজের এবং আদিলের প্রাণ রক্ষা করতে সক্ষম হয়। এরপর হাঙরটি সুরক্ষা জাল, সেফটি নেট ভেঙে সাঁতারুদের দিকে এগোতে থাকে এবং একে একে সবার ওপর আক্রমণ শুরু করে। এই দৃশ্য দেখে সবাই ভয়ে স্তব্ধ হয়ে যায়, কারণ তারা কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটছে। তারা যখনই এসব ভাবছিল তখনই হাঙরটি জল থেকে ওপরে লাফিয়ে উঠে একজন সাঁতারুকে গিলে ফেলে এবং মুহূর্তের মধ্যে নদীর জল রক্তে লাল হয়ে যায়।
এই ভয়াবহ পরিস্থিতি দেখে সবাই আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে। ঠিক তখনই সেখানে আর্মি কমান্ডাররা পৌঁছে যান এবং হাঙরটির ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। আদিল তাদের গুলি চালাতে বারবার নিষেধ করে, কারণ সে জানত ওই নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক সক্রিয় বোমা ও মিসাইল ক্ষেপণাস্ত্র এখনও রয়ে গেছে। কিন্তু আর্মি কমান্ডাররা তার কথা না শুনে ক্রমাগত লিলিথের উপর গুলি চালাতে থাকেন, যার ফলে লিলিথ সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরই মধ্যে গুলির আঘাতে একটি মিসাইল ওপরে উঠে যায় এবং অন্য একটি মিসাইল নিচে আঘাত লেগে সক্রিয় হয়ে সজোরে ফেটে যায়। এই বিস্ফোরণের প্রভাবে বাকি মিসাইলগুলো একে একে ফাটতে শুরু করে। এই ধারাবাহিক ও শক্তিশালী বিস্ফোরণের ফলে শহরে এক বিশাল সুনামি সৃষ্টি হয় এবং অসংখ্য মানুষ তার কবলে পড়ে প্রাণ হারায়। দেখতে দেখতে পুরো প্যারিস শহর জলের নিচে তলিয়ে যায়। সুনামি শান্ত হওয়ার পর আদিলকে অত্যন্ত গুরুতর অবস্থায় সোফিয়া খুঁজে পায় এবং তাকে নিয়ে একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে উঠে আসে। সেখানে আদিলের জ্ঞান ফিরে আসে। তখনই তারা দেখতে পায় যে তাদের চারপাশের জলে হাজার হাজার হাঙর ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে লিলিথকেও দেখা যাচ্ছে। এটি দেখে আদিল ও সোফিয়া বুঝতে পারে যে লিলিথ শহরের আরও অনেক গোপন জায়গাকে তার প্রজনন ক্ষেত্র বা ব্রিডিং প্লেস বানিয়েছিল। যেহেতু পুরো প্যারিস শহর এখন জলের নিচে নিমজ্জিত, তাই স্পষ্ট হয়ে যায় যে পুরো শহরের ওপর এখন হাঙরদেরই রাজত্ব শুরু হয়েছে। এই রোমহর্ষক দৃশ্যের সাথেই কাহিনীটি এখানে শেষ হয়।